আচ্ছা, সাহেবের মুখে সবই শুনলাম। তো তুমি বাচ্চাদের নতুন আয়া, তাই তো? তো ভালো, সাহেব যখন কাজে নিয়েছে তখন তো কিছু বলার নেই, সাহেব দেখি নিচে। তবে হ্যাঁ, তোমার হয়তো জানা নেই, এ বাড়ির আসল কর্তা কিন্তু সাহেব না, সাহেবের কথা নয়, তার কথাই শেষ কথা। কে তিনি? আই দেখো, সবই কি আজ জেনে নেবে নাকি? তবে এইটুকু জেনে রাখো, এ বাড়িতে কে থাকবে আর কে থাকবে না, কাকে রাখা হবে কাকে হবে না, সব নির্ভর করছে তার উপর। তিনি চাইলে জমা, না চাইলে খরচ। আর শুধু এটুকু জানো, তিনি আমাকে এ বাড়ির দেখভালের দায়িত্ব দিয়ে গেছে না, তাই যা করবে আমাকে জিজ্ঞাসা করে নেবে, বুঝছ? ঠিক আছে? ইন্দু একটু কঠিন সুরেই বলল। মাথা নেড়ে সম্মতি জানালো রূপসা। শোনো, এখন সাহেব যেটা বলেছেন, মানে নিজের বাড়ি যাও, বেশি মাল এনো না, এখানে রাখার জায়গা নেই। রূপসা একবার চোখ মেলে সুবিশাল চারপাশটা দেখে নিয়ে বলল, না না, শুধু পরার কটা শাড়ি আনবো মাত্র। এই নাও, ধরো দেখিনি, আমার ফোনে তোমার নম্বরটা সেভ করে দাও। নিজের ফোনটা এগিয়ে দিল ইন্দু। রূপসা তাই করল। রূপসা আর কিছু না বলে নিজের ঘরে ফেরত এলো। সেখানে বিছানায় বসে কুমুদের জন্য অপেক্ষা করতে করতে ভাবতে লাগলো, এত ভালো একটা চাকরি পেয়েছি, এটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। যদিও টাকা পয়সা কি পাবো এখনো তা জানি না, তবু মিস্টার মিত্রর উপর এটুকু ভরসা আমার তৈরি হয়েছে যে উনি আমাকে প্রাপ্য সবটাই দেবেন। একবার শুধু ফ্ল্যাটের লোনটা শোধ করে ফেলতে পারলে সুজনের শেষ স্মৃতি, এই ফ্ল্যাটটা অন্তত বাঁচাতে পারবো। বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ায় সে কিছুটা অস্থির হয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। সেখানে দেখল মূর্তিমান যমদূতের মতো কৌশিক দাঁড়িয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আবার সেই রকম খ্যাক খ্যাক করে হাসছে। ভয়ে বুকটা কেঁপে উঠল রূপসার। এই কৌশিকের জন্যই কি তাকে আবার সব হারাতে হবে? কি দিদি, এখানে আবার কাকে টিচিং করতে এসেছেন? আমি বাচ্চাদের গভর্নেন্সের কাজে জয়েন করেছি। শান্ত গলায় উত্তর দিল রূপসা। সে জানে নিজের মনকে কঠোর করে তুলতে হবে, কোনোভাবেই এই চাকরিটা হারানো যাবে না। আমি তো ভাবলাম তুমি সাহেবের টিচার। দাঁতে দাঁত চেপে নীরবে জঘন্য ইঙ্গিতবাহী কথাগুলো হজম করতে লাগলো রূপসা। তা এখন শুনলাম বাসায় যাবে, কিছু আনতে ভুলে গেছো বুঝি? আমাকে বলতে পারো, আমি কিন্তু মেডিসিন শপে রোজ যাই। কৌশিক আবার অপমান করল রূপসাকে। রূপসার ফর্সা দুটো গাল অপমানে লাল হয়ে উঠল, কিন্তু সে চুপ করে রইল। কিছু বললে না তো? আহা, আরে আমি সব জানি। ত্রিনা অনেক দিনেই লাইনে খেলছে, এখন নিজের টিম বানাচ্ছে, নিজেও কামাবে আবার তোদের থেকেও কমিশন খাবে। তা ভালো, সবাই তো নিজের উন্নতি করতে চায় নাকি? এক নাগাড়ে বলে গেল কৌশিক। পিছন থেকে কার একটা পায়ের শব্দ পেয়ে কৌশিক পিছন ফিরে তাকালো। কুমুদকে শয়তানটার পেছনে দেখে রূপসা কিছুটা স্বস্তি পেল। কুমুদ কৌশিককে বলল, কৌশিক দা, এ হলো রূপসা, বাচ্চাদের নতুন গভর্নেন্স। এর বাড়িতে একটু যেতে হবে মালপত্র আনতে। হ্যাঁ, আমাকে ইন্দু বলেছে। তা বাড়ি কোথায় আপনার? কৌশিক গিরগিটির মতো সম্পূর্ণ রং পরিবর্তন করে সম্মানের সঙ্গে রূপসাকে জিজ্ঞাসা করল, বরানগর। বেশ, আপনারা উঠে পড়ুন, এই আধ ঘন্টা মতো লাগবে পৌঁছতে। এসিটা চালিয়ে দিও, বাইরে যা গরম, রূপসাদির এত গরমে থাকার অভ্যেস নেই। রূপসা ঘাবড়ে গিয়ে কুমুদের দিকে তাকাতে সে চোখের ইশারায় চুপ করতে বলল। রূপসা কেমন সাদামাটা মধ্যবিত্ত পাড়াতে থাকে তা কৌশিক জানে। সে মিচকে হেসে এসিটা চালিয়ে দিল, মুখে কিন্তু কিছুই বলল না। এসি গাড়ির পরিবেশটা সুন্দর করে দিলেও রূপসার মনে কেমন যেন অস্বস্তি হতে লাগলো। সে ভাবতে লাগলো, ভগবান কি আমাকে একটু শান্তি দেবেন না? এই কৌশিক যদি বাড়ির সবাইকে সত্যিটা বলে দেয় যে আমি কেমন কাজ করি, তবে তো বিড়ম্বনার শেষ থাকবে না। কে মানবে যে এখনো আমি নষ্ট হয়ে যাইনি? লোকলজ্জার ভয় মিস্টার মিত্র নিশ্চয়ই তখন আমাকে চাকরি থেকে ছাড়িয়ে দেবেন।
আমি আমি এটাও তো বুঝতে পারছি না যে এই কৌশিক ঠিক কি চায় আমার থেকে। ও রূপসাদি, কি এত ভাবছো? হ্যাঁ, না কিছু না, ওই কি কি নেব সেটাই চিন্তা করছিলাম। এই, তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই। আমার স্বামী 6 মাস আগে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। এ বাবা, তবু বলবো তোমার কোনো পিছুটান নেই। আমার আছে জানো, কে? আমার মা দেশের বাড়িতে আছে। মা আবার পিছুটান হয় নাকি? এমন কখনো বলো না। সে তুমি ঠিকই বলেছ। কিছুটা উদাসীনভাবে জানলার দিকে তাকিয়ে রইল কুমুদ। গাড়ি একটু পরেই পৌঁছে গেল রূপসার ফ্ল্যাট বাড়ির নিচে। কৌশিক উপরে গেল না, শুধু বলল, বলছি মাল প্যাক হয়ে গেলে ফোন করো, আমি নিয়ে আসবো। উপরে গিয়ে রূপসা ও কুমুদ, কাজে অত্যন্ত দক্ষ দুজন মেয়ে, খুব তাড়াতাড়ি সমস্ত মালপত্র গুছিয়ে নিল। নেবার মধ্যে কটা শাড়ি, ইনারওয়্যার আর টয়লেট্রিজ। এসব ছাড়াও সে সুজনের দেওয়া ওর মায়ের সোনার হারটা পরে নিল। কাল রাতে বেরোবার সময় খুলে গিয়েছিল। নিজের আইডি কার্ডগুলো সব আলমারি থেকে বের করে সাইড ব্যাগে রেখে দিল। এগুলো কেন নিচ্ছ গো? মিস্টার মিত্র একটা আইডি কার্ড দেখতে চেয়েছেন। আমার গোছগাছ মোটামুটি হয়ে গেছে। তাহলে কৌশিকদাকে ফোনটা করে সুটকেসটা নিয়ে যেতে বলি। কুমুদের ফোন পেয়ে এসে কৌশিক খুব স্বাভাবিকভাবে ওদের সহায়তা করল। এইবার রূপসা দেওয়ালে টাঙানো সুজনের ছবিটার দিকে একবার মায়া ভরা দৃষ্টিতে দেখে ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে কুমুদকে নিয়ে নিচে নেমে এলো। গাড়িতে ওঠার আগে একবার 4 তলার ফ্ল্যাটের বারান্দাটার দিকে তাকালো রূপসা। মনে মনে ভাবল, আমাদের কয়েকদিনের সংসারের কত স্মৃতি ছড়িয়ে আছে এখানে। এলাম সুজন। সব পিছুটান ছাড়িয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে গেল সে। শুরু হলো রূপসার জীবনের এক নতুন অধ্যায়। কিন্তু কেমন হবে সেই নতুন জীবন? কৌশিকের মতো শয়তানের হাত থেকে বাঁচবে তো রূপসা? আর মিত্র বাড়ির আসল মাথা যিনি, তিনি মেনে নেবেন তো রূপসাকে?